আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম কেমিস্ট হাব নিউ চ্যানেলে। প্রিয় অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা আমাদের কেমিস্ট হাব অ্যানিউ চ্যানেলটি প্রথম দেখছো, তোমাদের জন্য আমরা জানিয়ে রাখি, আমরা হচ্ছে অনার্স প্রথম বর্ষ থেকে শুরু করে চতুর্থ বর্ষ পর্যন্ত রসায়ন বিভাগের যে সকল স্টুডেন্টরা রয়েছে তাদের জন্য কাজ করে যাচ্ছি। প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত সবগুলো কোর্সের সাজেশন প্লাস হচ্ছে অনলাইন অনলাইন পেইড কোর্স, অনলাইন ফ্রি কোর্স, দিক নির্দেশনা গ্রুপ, ফ্রি দিক নির্দেশনা গ্রুপ, গাইডলাইন গ্রুপ ইত্যাদি নানান ধরনের আয়োজন আমাদের হয়ে থাকে। তো তোমরা যারা ফার্স্ট টাইম দেখতেছো, তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আমি কথা দিচ্ছি তোমাদের এই সাবস্ক্রাইবটি মানে হাজার হাজার চ্যানেলের সাবস্ক্রাইবের মধ্যে এই সাবস্ক্রাইব চ্যানেলটি তোমার জন্য সবচেয়ে বেস্ট হতে যাচ্ছে, বা বলা যায় যে তোমার অনার্স প্রথম থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত এই চ্যানেলটি তোমার জন্য বেস্ট একটা গাইডলাইন চ্যানেল হতে যাচ্ছে এবং সবচেয়ে উপকারী বন্ধু হতে যাচ্ছে এই চ্যানেলটি। তো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখো। তো তোমরা সকলেই জানো যে আমরা অনার্স প্রথম বর্ষের নন মেজর ফিজিক্স 2 যে কোর্সটি আছে, সেই কোর্সটি সম্পূর্ণ পেইড ব্যাচের আলোকে তৈরি করে আমরা সেটি ফ্রিতে হচ্ছে ইউটিউবে দিয়ে দিচ্ছি। এবং আমাদের যে সকল পেইড গ্রুপ রয়েছে, যে সকল ফ্রি গ্রুপ রয়েছে, সেই সকল গ্রুপের মধ্যে হচ্ছে আমরা মূলত অনার্স প্রথম বর্ষে যে ফিজিক্স 2 গ্রুপটা আছে মানে কোর্সটা আছে, এটা সকল অধ্যায়, সকল চ্যাপ্টার, সকল নোট আমরা ফ্রিতে দিয়ে দিব। তো আমাদের ফেসবুক পেজটি তোমরা সাবস্ক্রাইব করে ফলো করে রাখবে এবং ইউটিউব চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। ওকে, আচ্ছা, এখন কথা হচ্ছে তোমরা যারা হচ্ছে রসায়ন বিভাগের যে মেজর কোর্সগুলো খুঁজতেছো, অর্থাৎ জৈব রসায়ন 1, অজৈব রসায়ন 1, ভৌত রসায়ন 1, ফিজিক্যাল কেমিস্ট্রি, অর্গানিক কেমিস্ট্রি, ইনঅর্গানিক কেমিস্ট্রি, এগুলো সব কিছুর হচ্ছে পেড ব্যাচ আমাদের রয়েছে। তোমরা চাইলে আমাদের হচ্ছে পেজে নক করে অথবা আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করে তোমরা চাইলে আমাদের পেড ব্যাচ সম্পর্কে ধারণা নিতে পারো। তো স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা এখনই যোগাযোগ করে ফেলো পেড ব্যাচে ভর্তি হতে চাইলে। তো আজকে আমরা কথা না বাড়িয়ে শুরু করতে যাচ্ছি পদার্থবিজ্ঞান 2 এর প্রথম ক্লাস। এবং এই প্রথম ক্লাসে আমরা প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। প্রথম অধ্যায়ের কোন কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, কোনগুলো কম গুরুত্বপূর্ণ, কোনগুলো না পড়লেও চলবে, বা তুমি হচ্ছে বিজ্ঞান 2টার জন্য কি কি পড়বা, পুরো অনার্স ফার্স্ট ইয়ারে তুমি কি কি পড়বা, বা পরীক্ষায় তুমি কিভাবে প্রিপারেশন নিবা, সব কিছু নিয়ে আজকে আলোচনা করবো। তো এই প্রত্যেকটা কথা তো একটু মনোযোগ দিয়ে শুনবা দয়া করে। এখন আসো, এই যে পদার্থবিজ্ঞান 2, তোমরা আমার কাছে যে বইটা দেখতে পাচ্ছ, এটা মূলত কবির পাবলিকেশনসের রেনেসা ইজি বুক থেকে নেওয়া। আমি মূলত এখান থেকে পড়াবো না, আমি জাস্ট এখান থেকে তোমাদের একটু ধারণা দিব। ধারণা দিয়ে আমরা আমাদের নিজস্ব নোট থেকে তোমাদের জন্য ক্লাসগুলো নিব। তো দেখো, পদার্থবিজ্ঞান 2 এটা তোমাদের জন্য নন মেজর কোর্স। তোমরা ইতোমধ্যে সবাই মেজর এবং নন মেজরের মধ্যে পার্থক্যটা বুঝতে পেরেছ। এই পদার্থবিজ্ঞান 2 কোর্সটা হচ্ছে মূলত কোর্স কোডটা হচ্ছে 212-709। এখন কথা হচ্ছে, এই পদার্থবিজ্ঞান 2-এ কয়টা অধ্যায় তোমাদের ফার্স্ট ইয়ারে আছে? তোমাদের সিলেবাস অনুযায়ী টোটাল 7টা চ্যাপ্টার আছে তোমাদের ফার্স্ট ইয়ারে। এই 7টা চ্যাপ্টার যদি তোমরা খুব ভালোভাবে করতে পারো, তাহলেই হচ্ছে তোমাদের জন্য পরীক্ষাটা সহজ হয়ে যাবে এবং এর বাইরে কোনো অধ্যায় থেকে প্রশ্ন আসবে না। এখন কথা হচ্ছে ভাইয়া, অনেকেই হচ্ছে মেন বই কিনো নাই, এখন মাত্র পড়তে বসছো, বা হচ্ছে আমাদের কোর্সের অপেক্ষায় ছিলা, আমরা কোর্স শুরু করেছি এখান থেকেই পড়তে বসছো। তোমাদের জন্য আমার একটা সাজেশন থাকবে, তোমরা প্রথম কাজ হচ্ছে মেন বই কেনা। তো তোমরা যদি খুব লেট করে আমার ক্লাসটি দেখো, যে এখনো এমনও হতে পারে ফর্ম ফিল আপের পরে অনেকে ক্লাস দেখতেছো, রুটিন দিয়ে ফেলছে, সামনে পরীক্ষা, এখন মেন বই কিনে হচ্ছে পড়ার সুযোগ নেই, তাহলে তোমরা মেন বই কিনবা না, তোমরা সরাসরি ইজি বুক কিনবা। আর যারা এখন ক্লাস দেখতেছো, অর্থাৎ প্রায় পরীক্ষার 2-3 মাস আগে যারা ক্লাস দেখতেছো, তাদেরকে আমি বলবো যে তোমরা আগে মেন বই কিনবা, দেন হচ্ছে পাশাপাশি একটা ইজি বুক কিনে ফেলবা, সেটা যে কোনো কোম্পানির হতে পারে। এই রেনেসারটা আমি নিয়েছি, রেনেসার ইজি বুকটা এবার আমি যথেষ্ট ভালোই দেখতেছি। তো রেনেসার ইজি বুকটাও তোমরা নিতে পারো, অথবা যে কোনো বই তোমরা নিতে পারো বাজার থেকে। ইজি বুকের মধ্যে প্রশ্নও থাকে, সলিউশনও থাকে। এবার কথা হচ্ছে ভাইয়া, মেন বই আমি কখন কিভাবে পড়বো আর ইজি বুকটা আমি কখন কিভাবে পড়বো? দেখো, মেন বইটা তুমি হচ্ছে প্রত্যেকটা টপিক বেসিক সহকারে পড়ার চেষ্টা করবা। বেসিক সহকারে পড়ার চেষ্টা করবা, কোনো টপিক না বুঝলে ইউটিউবে সার্চ করবা, অথবা এআই এর সাহায্য নিবা, চ্যাট জিপিটি এর সাহায্য নিবা ইত্যাদি। এগুলো করে দেন হচ্ছে তুমি মেন বইটা একটু ভালো করে অ্যানালাইজ করে বোঝার চেষ্টা করবা। এবার যদি তোমার পক্ষে এটা পসিবল না হয়, তুমি যদি সারাদিন জব করো বা হচ্ছে অন্য কোনো কাজে ব্যস্ত থাকো, সেই ক্ষেত্রে তুমি ইজি বুক নিয়ে ইজি বুক থেকে পড়বা। এখন কথা হচ্ছে ভাইয়া, ইজি বুকে তো অনেক প্রশ্ন থাকে। দেখো, এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে হিউজ পরিমাণ প্রশ্ন আছে। তো এত প্রশ্ন ভাইয়া পড়ে মুখস্থ রাখা তো পসিবল না। তো সেই ক্ষেত্রেও আমি তোমাদের জন্য সহজ করে দিচ্ছি বা ছোট করে দিচ্ছি। তোমরা দেখবা যে বোর্ডে কোন প্রশ্নগুলো এসেছে এবং কোন প্রশ্নগুলো বোর্ডে আসে নাই। তো মূলত ইজি বুকে সবগুলো প্রশ্নে বোর্ড রিলেটেড থাকে। দেখা গেছে 2008 সালের, 12 সালের, 16 সালের ইত্যাদি বিভিন্ন সালের প্রশ্নগুলো মানে প্রশ্ন ব্যাংক হিসেবে থাকে। তো তোমরা কি সবগুলোই পড়বা? না, তোমরা যেটা করবা, তোমরা যারা 24 সেশনে পরীক্ষা দিবা, অর্থাৎ যারা হচ্ছে 24-25 ব্যাচের,
তারা হচ্ছে রিসেন্টলি আসা অর্থাৎ লাস্ট ইয়ারে 2023 সালে আসা প্রশ্নগুলো বাদ দিয়ে তোমরা হচ্ছে আম, বিগত 5 থেকে 6 বছরের প্রশ্নগুলো কমপ্লিট করবা। যেমন ধরো 2024-এ যারা পরীক্ষা দিচ্ছ তারা 2023 বাদ দিয়ে 2022, 21, 20, 19, 18, 17 অর্থাৎ তুমি 17, 18 এই সাল পর্যন্ত প্রশ্নগুলো পড়লেই যথেষ্ট। এর নিচে যে প্রশ্নগুলো আছে যেমন 16, 15, 14 এগুলো দরকার নেই। আবার ধরো যারা 25 সেশনে পরীক্ষা দিচ্ছ অর্থাৎ 2025-26 ব্যাচের যারা আসো তারা হচ্ছে 25 মানে তোমাদের আগের সালে 24 সালে আসা প্রশ্নগুলো বাদ দিয়ে তোমরা হচ্ছে এর আগের 5 বছর পড়বা। এইভাবে যারা যেই সালেই পরীক্ষা দিচ্ছ না কেন আমরা কোর্সটা এইভাবেই সাজিয়েছি। তুমি যদি 2 বছর পরেও ক্লাস দেখো, এই নতুন সিলেবাসের যেই ক্লাসগুলো আমরা তৈরি করতেছি সবগুলো ক্লাসই হচ্ছে তোমাদের জন্য বেনিফিশিয়াল হবে এবং প্রত্যেকটা পোস্টই তোমাদের জন্য ইম্পর্টেন্ট হবে। ঠিক আছে, অর্থাৎ এই ক্লাসটা আজকের ক্লাসটা আগামী 5 বছর পর্যন্ত তুমি ইজিলি দেখতে পারবা, কারণ এগুলো সবগুলোই হচ্ছে নতুন সিলেবাস অনুসারে নতুন কারিকুলামের আন্ডারে তৈরি করা ক্লাস। ওকে, আশা করি তোমাদের সবাইকে আমি বুঝাইতে পারছি। তো এখন কথা হচ্ছে আমরা শুরু করতে যাচ্ছি পদার্থবিজ্ঞান 2। তো আমরা যদি একটু সূচিপত্রটা দেখি, তো এই যে তোমাদের সামনে আমি সূচিপত্রটা উন্মুক্ত করলাম, এখানে পদার্থবিজ্ঞান 2 নন মেজর, এটার প্রথম অধ্যায়ের নাম হচ্ছে থার্মোমিতি। আজকে আমরা প্রথম অধ্যায় থেকে লেকচার 1 দেখব। তো এমন হতে পারে একটা ক্লাস আমরা একটা লেকচারের মধ্যে শেষ করতে পারি, আবার এমন হতে পারে যে একটা ক্লাস আমরা 2টা লেকচারের মধ্যে একটা অধ্যায় শেষ করতে পারি। তো এইভাবেও হতে পারে। তো অধ্যায় যদি একটু বড় হয় তাহলে হয়তো আমাদের একটা অধ্যায় শেষ করতে 2টা বা 3টা লেকচার লাগতে পারে। সো প্রথম অধ্যায়টার নাম হচ্ছে থার্মোমিতি। এই অধ্যায়ে আমরা থার্মোমিতি রিলেটেড কোশ্চেনগুলো দেখবো। এরপর অধ্যায় 2টা হচ্ছে একটু ছোটই, ক্যালোরিমিতি। অধ্যায় 3 হচ্ছে তাপগতীয় সাম্যাবস্থা। অধ্যায় 4 হচ্ছে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র। অধ্যায় 5 হচ্ছে এন্ট্রপি। অধ্যায় 6 নম্বরটা হচ্ছে তাপগতীয় অপেক্ষক। 7 নম্বরটা হচ্ছে বিকিরণ। এবং এই বিকিরণ দিয়েই হচ্ছে তোমাদের মূলত 7টি অধ্যায় কমপ্লিট। এখন তোমরা দেখতেই পাচ্ছ এরকম ইজি বুক কিনলে তোমরা দেখতে পারবা যে কোনটা কোনটা বোর্ডে আসছে, কোনটা আসে নাই, বা কোনটা খুব কম আসছে, কোনটা খুব বেশি আসছে, এরকম দেখে তোমরা তোমাদের মতো প্রিপারেশন নিতে পারো। ওকে, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এখন আর কথা বাড়াবো না, এখন চলে যাচ্ছি অধ্যায়। ঠিক আছে, তো আমরা এখন প্রথম অধ্যায়টা শুরু করব। আরেকটা গুরুত্বপূর্ণ কথা তোমাদের বলে দিচ্ছি, তোমরা দেখো আমরা এই প্রথম অধ্যায় থেকে তোমাদের জন্য 4টি গুরুত্বপূর্ণ প্রশ্ন সিলেক্ট করেছি যেটা তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং এই 4টা প্রশ্নের মাধ্যমে আমরা এই প্রশ্নগুলোর বেসিক সহকারে শিখবো এবং মোটামুটি হচ্ছে কভার করে ফেলবো। তো যারা যেই সালেই দেখছো না কেন তোমরা লেটেস্ট সাজেশনটা ফলো করবা। আমরা আমাদের ফেসবুক পেজে বা হচ্ছে আমাদের যে পেড গ্রুপ আছে সেখানে আমরা সাজেশন দিয়ে দিই। এই সাজেশনটা ফলো করবা। সাজেশনের মধ্যে আমরা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো যেগুলো তোমাদের পরীক্ষার জন্য A+ রিলেটেড কোশ্চেন বা পাস মার্ক রিলেটেড কোশ্চেন, এগুলো সবগুলোই হচ্ছে আমরা দিয়ে দিই। এবং যারা সাজেশন ফলো করবে না তারা চাইলে আমাদের সবগুলো প্রশ্নই তোমরা আলাদাভাবে নোট করে নিয়ে তারপর হচ্ছে পড়তে পারো। আশা করি তোমাদের জন্য বেনিফিশিয়াল হবে। তারপরে যদি কোনো কিছু জিজ্ঞাসা থাকে, কোনো কিছু না বুঝতে পারো, অবশ্যই আমাদের এই ভিডিওর নিচে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা ফেসবুক পেজে অবশ্যই তোমরা মেসেজ করবা বা কমেন্ট করবা। ওকে, তো প্রথম আমাদের নাম হচ্ছে থার্মোমিতি। তোমরা জানো যে আমাদের ইন্টার লেভেলেও কিন্তু আমরা থার্মোমিতি পড়ে এসেছি, ক্যালোরিমিতি পড়ে এসেছি। তো সেই কেমিস্ট্রির সেই টপিকগুলো এবং ফিজিক্সের সেই টপিকগুলোর আলোকেই মিক্স হয়ে মূলত থার্মোমিতি যে অধ্যায়টা সেটা শুরু হয়েছে। তো এখানে আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্ন সেটা হচ্ছে পরম শূন্য তাপমাত্রা ও নিম্ন তাপমাত্রা কি, সংক্ষেপে নিম্ন তাপমাত্রা পরিমাপের জন্য বিভিন্ন পদ্ধতি বর্ণনা করো। আচ্ছা, এখন এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে দেখো এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ 2টা প্রশ্ন আছে। তো তোমরা সকলেই জানো যে তোমাদের হচ্ছে টোটাল 12টা কোশ্চেন আসবে। 12টা কোশ্চেনের মধ্যে 8টা কোশ্চেন অ্যান্সার দিতে হবে, এবং 8টা কোশ্চেনের অ্যান্সার দিলে তোমরা হচ্ছে 80 মার্ক অ্যান্সার করতে পারবা। এখন এই 8টা কোশ্চেন কি ভাইয়া বরাবর 8টা কোশ্চেনই আসবে, নাকি হচ্ছে একটার মধ্যে 2টা 3টা করে পার্ট থাকবে? তো স্যাররা হচ্ছে যেটা করবেন, দেখা গেছে তোমার কিছু প্রতিপাদন পড়তে হইতে পারে, কিছু সূত্রের উপপাদন পড়তে হইতে পারে যেগুলো অনেক বড় বড় হয়, 4-5 পেজও হয়ে যায়। এই ধরনের প্রশ্নগুলো মূলত 10 মার্কের থাকতে পারে। আর ধরো এরকম ছোট ছোট যে প্রশ্নগুলো আছে সেগুলো হচ্ছে ধরো একটার মধ্যে 2টা করে থাকতে পারে, ক খ গ এরকম থাকতে পারে। এরকম থাকলে দেখবা যে তোমার একটা প্রশ্নের মধ্যে 3টা 4টা প্রশ্নের অ্যান্সার দিয়ে তোমাকে 10 মার্ক অর্জন করতে হবে, এবং বড় এরকম রিলেটেড প্রশ্ন থাকবে টোটাল 8, মানে 12টা, এর মধ্যে 8টা কোশ্চেন তোমার অ্যান্সার করতে হবে। আচ্ছা, তো এখন দেখো পরম শূন্য তাপমাত্রা ও নিম্ন তাপমাত্রা কি, এই যে প্রশ্ন দুটো দেখতেছো এইগুলো কিন্তু আগে যারা পরীক্ষা দিয়েছে তাদের কিন্তু ক বিভাগের জন্য আসতো। পরম শূন্য তাপমাত্রা কাকে বলে, নিম্ন তাপমাত্রা কাকে বলে 1 মার্কের জন্য আসতো। সেই ক বিভাগটি কিন্তু এখন এই যে একটা প্রশ্নের মধ্যে ঢুকিয়ে দেওয়া হইতে পারে। সো আমরা এই প্রশ্নের মাধ্যমে 3টা জিনিস জানবো।
পরম শূন্য তাপমাত্রা কাকে বলে এটা শিখতে পারবো, নিম্ন তাপমাত্রা কাকে বলে এটা শিখতে পারবো, এবং নিম্ন তাপমাত্রা পরিমাপের জন্য বিভিন্ন পদ্ধতিও আমরা বর্ণনা করতে পারবো। অর্থাৎ 3টা প্রশ্ন আমরা একটা প্রশ্নের মাধ্যমে শিখবো, একেবারে সাথে সাথে আমরা বেসিক সহকারে শিখবো। তো দেখো পরম শূন্য তাপমাত্রা কাকে বলে, এক লাইনের উত্তর সেটা হচ্ছে কি, দেখো -273.16 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে কিন্তু আমরা পরম শূন্য তাপমাত্রা বলি। এগুলো 9-10 বেসিক, ঠিক আছে। এরপর আসো নিম্ন তাপমাত্রা কাকে বলে। 0 কেলভিন বা -273 ডিগ্রি সেলসিয়াসের নিচে কোনো তাপমাত্রার অস্তিত্ব কল্পনা করা যায় না, তাই 0 ডিগ্রি সেলসিয়াস হতে 0 কেলভিন বা -273 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রাকে নিম্ন তাপমাত্রা বলে। তাহলে আমরা দেখলাম যে ঠিক এক্স্যাক্ট যদি কোনো কিছু তাপমাত্রা -273.16 ডিগ্রি সেলসিয়াস হয় সেটাকে আমরা বলি পরম শূন্য তাপমাত্রা। আর ঠিক 0 কেলভিন থেকে বা -273 ডিগ্রি সেলসিয়াসের নিচে কোনো তাপমাত্রা অস্তিত্ব কল্পনা করা যায় না, তাই 0 ডিগ্রি সেলসিয়াস হতে 0 কেলভিন বা এই তাপমাত্রাটাকে আমরা বলি নিম্ন তাপমাত্রা। তাহলে পরম শূন্য তাপমাত্রা ঠিক এইটা, আর আর নিম্ন তাপমাত্রা হচ্ছে 0 থেকে -273, এই পুরাটাকেই আমরা বলতে পারি নিম্ন। যেমন যদি এখানে -1 ডিগ্রি সেলসিয়াস হয় সেটাও নিম্ন তাপমাত্রা, -10 হইলে সেটাও নিম্ন তাপমাত্রা। কিন্তু যদি -273.16 ডিগ্রি সেলসিয়াস হয়ে যায় সেটাই হচ্ছে কি পরম শূন্য তাপমাত্রা। আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা চলে যাচ্ছি আমাদের প্রশ্নের পরবর্তী ধাপ, সেটা হচ্ছে কি সংক্ষেপে নিম্ন তাপমাত্রা পরিমাপের জন্য বিভিন্ন পদ্ধতি বর্ণনা। দেখো আমি একদম বেসিক সহকারে বোঝানোর চেষ্টা করি, তাই হয়তো আমার একটু বেশি কথা বলা লাগতে পারে। তোমরা আশা করি আমার প্রত্যেকটা কথা খুব মনোযোগ দিয়ে শুনবা। আর প্রথম ক্লাস ছিল তাই প্রথম দিক দিয়ে অনেক ইনস্ট্রাকশন দিতে হয়েছে। নেক্সট ক্লাস থেকে এত কিছু হবে না, ডিরেক্ট হচ্ছে আমরা পড়ার মধ্যে চলে যাব। ওকে, এবার আসো নিম্ন তাপমাত্রা পরিমাপের জন্য এই যে ধরো মাইনাস যে তাপমাত্রাগুলো আছে আমরা একটু আগেই দেখছি নিম্ন তাপমাত্রা কাকে বলে। 0 ডিগ্রি সেলসিয়াস হতে কম অর্থাৎ -273 পর্যন্ত যত তাপমাত্রা আছে এই সবগুলোরই হচ্ছে মূলত নিম্ন তাপমাত্রা বলে। এই নিম্ন তাপমাত্রা আমি পরিমাপ করতে গেলে আমার কি কি জিনিস লাগবে বা কি ধরনের থার্মোমিটার ব্যবহার করতে হবে সেটাই হচ্ছে এখানে প্রশ্ন। তো দেখো আমরা চাইলে তরল থার্মোমিটারের সাহায্যে নিম্ন তাপমাত্রা মাপতে পারি। তরল থার্মোমিটারের সাহায্যে -100 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পরিমাপ করা যেতে পারে। এখন যদি তোমার কাছে যে জিনিসটা আছে সেটা যদি -100 চাইতেও বেশি হয় সেক্ষেত্রে তুমি তরল থার্মোমিটার ইউজ করতে পারবা না, তখন তোমার ইউজ করতে হবে গ্যাস থার্মোমিটার। এই গ্যাস থার্মোমিটারের সাহায্যে ধ্রুব আয়তনে অর্থাৎ ফিক্সড আয়তনে, আয়তন চেঞ্জ হতে পারবে না এরকম ধ্রুব আয়তনে হাইড্রোজেন থার্মোমিটারের সাহায্যে -250 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এবং ধ্রুব আয়তনে হিলিয়াম থার্মোমিটারের সাহায্যে -268 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পরিমাপ করা যায়। তাহলে আমরা এখানে কি বুঝলাম যে ধ্রুব আয়তনের মাধ্যমে আমরা গ্যাস থার্মোমিটারের 2টা থার্মোমিটার ইউজ করতে পারি, একটা হচ্ছে হাইড্রোজেন, একটা হচ্ছে হিলিয়াম। তো হাইড্রোজেনের মাধ্যমে আমরা -250 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হিসাব করতে পারবো, মানে পরিমাপ করতে পারবো, আর হিলিয়ামের মাধ্যমে আমরা -268 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। তো অবশ্যই তোমার এই মানগুলো মুখস্থ করা লাগবে, পরীক্ষায় যদি দিতে যাও তাহলে অবশ্যই তোমার এই মানগুলো মুখস্থ রাখা লাগবে, নাহলে তো সম্ভব না। এবার আসেন শেষেরটা রোদ থার্মোমিটার। তো আমরা -268 পর্যন্ত হিসাব করতে পারছি, আমরা কি এক্স্যাক্ট -273 পর্যন্ত হিসাব করতে পারছি? এখনো পারি নাই। তো আমাদের কাছে আরেকটা থার্মোমিটার আছে, সেই থার্মোমিটার নাম হচ্ছে রোদ থার্মোমিটার। এখন এই রোদ থার্মোমিটারের নাম হচ্ছে কি প্লাটিনাম রোদ থার্মোমিটারের সাহায্যে -190 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সঠিকভাবে পরিমাপ করা যায়। অর্থাৎ আমরা চাইলে এই রোদ থার্মোমিটার ইউজ করতে পারবো এবং -190 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আমরা সঠিকভাবে পরিমাপ করতে পারবো। এবং এটার সঠিকতা হচ্ছে কত 0.01 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ এটা খুবই কাছাকাছি মান দেয়, খুব একটা এদিক সেদিক হয় না। এরপর আমরা তাপ তড়িৎ থার্মোমিটার ইউজ করতে পারি। এই থার্মোমিটারে আমরা -250 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পরিমাপ করতে পারবো এবং এটার সঠিকতা কিন্তু 0.05 ডিগ্রি সেলসিয়াস। এরপর বাষ্পচাপ থার্মোমিটারে আমরা -268 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হিসাব করতে পারবো। এখানেও হিলিয়াম বাষ্পচাপ থার্মোমিটার ব্যবহার করা যায়। এরপর হচ্ছে চৌম্বক থার্মোমিটার। চৌম্বক থার্মোমিটারে দেখো পরম শূন্য তাপমাত্রার কাছাকাছি তাপমাত্রার সাহায্যে পরিমাপ করা যায়, অর্থাৎ প্রায় আমরা যদি দেখলাম পরম শূন্য তাপমাত্রা যেটা ছিল আগের পেজে -273.16 ডিগ্রি সেলসিয়াস, প্রায় এটার কাছাকাছি তাপমাত্রা পর্যন্ত পরিমাপ করা যায়। কার মাধ্যমে? চৌম্বক থার্মোমিটারের মাধ্যমে। তো তাপমাত্রার সাথে কুরি সূত্র অনুযায়ী চৌম্বক সাস্টেবিলিটি এর সাহায্যে আবার পরিবর্তন ঘটায়, সেই নীতির উপর ভিত্তি করে এটা গঠিত হয়। তো প্রথম প্রশ্নে আমাদের নিম্ন তাপমাত্রা পরিমাপের জন্য বিভিন্ন পদ্ধতি বর্ণনা করতে বলছে, আমরা বিভিন্ন পদ্ধতি হিসেবে 6টা পদ্ধতি দিচ্ছি। তো তুমি যদি চাও তোমার মেন বইয়ে আরও দেখবা পদ্ধতি আছে সেগুলো উল্লেখ করতে পারো, অথবা চাইলে এখান থেকে 6টা না দিয়ে তুমি মিনিমাম 5টা পর্যন্ত দিতে পারো। তবে অনুরোধ থাকবে 6টাই দেওয়ার যদি ফুল মার্কস পেতে চাও। আমাদের নোটটা যদি ফলো করো তাহলে তোমার পড়তেও সুবিধা হবে, আশা করি সমস্যা হবে না। নোটগুলো কোথায় পাবা? নোটগুলো আমাদের ফেসবুক পেজেও পেতে পারো এবং আমাদের হোয়াটসঅ্যাপ
হোয়াটসঅ্যাপে নক দিয়েও পেতে পারো, অথবা আমাদের টেলিগ্রাম গ্রুপগুলোতে পেইড গ্রুপে যারা রয়েছে তারা ফ্রিতে পেতে পারো। এবার আসো প্রশ্ন 2-এ। পরবর্তী প্রশ্নটা হচ্ছে কি দেখো, সিবেক ক্রিয়া ও উৎকম তাপমাত্রা কি? তাপযুগল থার্মোমিটারের সুবিধা ও অসুবিধাগুলো লিখো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 3টা প্রশ্ন আছে, সিবেক ক্রিয়া, উৎকম তাপমাত্রা, তাপযুগল থার্মোমিটারের সুবিধা অসুবিধা। তো আমরা প্রথমেই দেখব সিবেক ক্রিয়াটা কি। সিবেক ক্রিয়াটা হচ্ছে কি দেখো, যদি দুইটা ভিন্ন ধাতুর তারের প্রান্ত দেয়, মনে করো তোমার কাছে দুইটা ধাতু আছে, এখানে একটা ধাতু, এইখানে একটা ধাতু, এইটা যে কোনো ধাতু হতে পারে, স্বর্ণ হইতে পারে, রূপা হইতে পারে, এটা আরেকটা ধাতু হইতে পারে, সিলভার বা অ্যালুমিনিয়াম, যে কোনো কিছু হইতে পারে। এখন এই দুইটা ভিন্ন ধাতুর একটা তার দিয়ে তুমি যুক্ত করলা, এই তারের প্রান্ত দ্বয় হচ্ছে, একটা তারের প্রান্ত এই ধাতুর সাথে, আরেকটা তারের প্রান্ত হচ্ছে এই ধাতুর সাথে সংযুক্ত করে একটা তড়িৎ বর্তনী যদি তুমি তৈরি করো, তখন এই সংযোগস্থলদ্বয়কে তুমি যদি ভিন্ন ভিন্ন তাপমাত্রায় স্থাপন করো, তাহলে দেখবা বর্তনীর ভিতরে তড়িৎ প্রবাহ সৃষ্টি হয়ে গেছে। ঠিক আছে? অর্থাৎ কি বুঝলা, এখানে দুইটা ভিন্ন ধাতু রাখবা, ভিন্ন ধাতুকে একটা তার দিয়ে যুক্ত করে দিবা, দুই প্রান্ত দুইটা মাথা, মানে ওই তারের দুই প্রান্ত দুইটা ধাতুর সাথে লেগে থাকবে। দেন তুমি একটা বর্তনী তৈরি করলা, এবং যে তারের যে সংযোগস্থল, এখানে তুমি একটু হিট দিলা, তাপমাত্রা দিলা, এবং ভিন্ন ভিন্ন তাপমাত্রা দিতে হবে, সমান তাপমাত্রা দেওয়া যাবে না। ওকে, এই ভিন্ন তাপমাত্রা দিলে তুমি দেখবা যে অটোমেটিক বর্তনীর মধ্যে তড়িৎ প্রবাহ সৃষ্টি হয়ে গেছে। আর এই তড়িৎ প্রবাহটাকেই বলা হয় তাপ তড়িৎ। এবং এটাই হচ্ছে 1821 সালে বার্লিন পদার্থবিদ সিবেক সর্বপ্রথম এই ঘটনাটা পর্যবেক্ষণ করছেন, তাই একে সিবেক ক্রিয়া বলা হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তার মানে 1821 সালে বিজ্ঞানী বার্লিন কি করছেন, তিনি ছিলেন একজন পদার্থবিদ। তিনি হচ্ছে বিজ্ঞানী বার্লিন না, বার্লিন শহরের পদার্থবিদ সিবেক সর্বপ্রথম এই ঘটনাটা পর্যবেক্ষণ করছেন বলেই তিনি তাপতড়িৎ যে ইয়াটা আছে এটা আবিষ্কার করছেন, দেখেই হচ্ছে মূলত এই ক্রিয়াটাকে বলা হয় সিবেক ক্রিয়া। আমাদের প্রশ্নের পরবর্তী অংশটা ছিল উৎক্রম তাপমাত্রা কাকে বলে। তো যে বিশেষ তাপমাত্রায় জুল থমসন প্রভাব শূন্য হয় তাকে উৎক্রম তাপমাত্রা বলে। অর্থাৎ আমরা সবাই জুল থমসন প্রভাব সম্পর্কে জানি। তো তুমি যদি যেই একটা বিশেষ তাপমাত্রায় যদি দেখো যে জুল থমসন প্রভাবটা আর কাজই করতেছে না, তাহলেই বুঝবা সেটাই হচ্ছে কি উৎক্রম তাপমাত্রা। এবার আসো তাপযুগল থার্মোমিটারের সুবিধা আর অসুবিধা। প্রথমে আমরা সুবিধা নিয়ে আলোচনা করি। তো তাপতড়িৎ থার্মোমিটার, যেটা আমরা একটু আগেই দেখলাম, তো তাপতড়িৎ থার্মোমিটার যে সিবেক ক্রিয়া যেটা, সেখানে আমরা যে দেখলাম তাপতড়িৎ থার্মোমিটার, এটা ব্যবহারের কিছু সুবিধা আছে, আবার কিছু অসুবিধা আছে। প্রথমে আমরা সুবিধা সম্পর্কে জানবো। দেখো, একটা পরীক্ষাগারে ব্যাপকভাবে ব্যবহৃত হয় এটা, কেননা এর নির্মাণ কৌশল সহজ এবং দামেও সস্তা হয়। এর সাহায্যে -260°C হতে 3000°C পর্যন্ত তাপমাত্রা সঠিকভাবে পরিমাপ করা যায়। অর্থাৎ তুমি চাইলে নিম্ন তাপমাত্রা পরিমাপ করতে পারবা, উচ্চ তাপমাত্রাও 3000°C পর্যন্ত পরিমাপ করতে পারবা। এর সাহায্যে কোনো বিন্দু তাপমাত্রা নির্ণয় করা সহজ হয়। এর সাহায্যে দ্রুত পরিবর্তনশীল তাপমাত্রা পরিমাপ করা যায়, কেননা উষ্ণ সংযোগের তাপগ্রহিতা খুব কম। তারপর তাপযুগল থার্মোমিটারের অসুবিধাগুলো কি কি দেখো। তাপতড়িৎ থার্মোমিটারের অনেক সুবিধা থাকা সত্ত্বেও এর নিম্নরূপ অসুবিধা রয়েছে। ক নাম্বারটা হচ্ছে কি দেখো, শীতল সংযোগস্থলে সর্বদা 0°C রাখা কষ্টকর হয়, অর্থাৎ সবসময় এটা স্টেবল থাকে না। তাপযুগলের তারদ্বয় পুরোপুরি আন্তরিত না হলে তাপমাত্রা পরিমাপে ভুল বৃদ্ধি পেতে থাকে। এরপর হচ্ছে 1000°C পর্যন্ত তাপমাত্রা পরিমাপে এটা প্লাটিনাম রোধ থার্মোমিটারের ন্যায় নির্ভরযোগ্য ফলাফল পাওয়া যায় না। অর্থাৎ তুমি 1000°C পর্যন্ত তাপমাত্রা পরিমাপ করতে গেলে তুমি একদম ফুল যে নির্ভুল তাপমাত্রা পাচ্ছ এরকমও কিন্তু সম্ভব হয় না। তো আশা করি তোমরা তাপযুগল থার্মোমিটারের সুবিধা অসুবিধা বুঝতে পেরেছো। আজকের ক্লাসটি এটুকুই ছিল। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। কোনো কিছু না বুঝলে অবশ্যই কমেন্ট করবা কেমন লাগলো ক্লাসটি, এবং পরবর্তী কী কী ক্লাস তোমাদের দরকার, এবং এইগুলো কমেন্ট করে আমাদের অবশ্যই মোটিভেশন দিবা। মোটিভেশন না দিলে কিন্তু তোমাদের জন্য ক্লাস দিতে আমরা আগ্রহ প্রকাশ করতে পারবো না। এত কষ্ট করে ফ্রি কোর্স দিচ্ছি তোমাদের জন্য। আশা করি তোমরা একটু সাপোর্ট দিয়ে যাবা, ফ্রেন্ডদের একটু ইনভাইট করবা কষ্ট করে, ফেসবুক পেজটিকে লাইক দিবা, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবা। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কেমিস্ট হাব এনিওর সাথেই থেকো। সবার জন্য দোয়া রইল। দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।